ছোটবেলায় আমরা স্বপ্ন দেখি বড় হয়ে কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, কেউ পাইলট হব। কেউ কি ঘুণাক্ষরে বা দুঃস্বপ্নেও কখনো চিন্তা করি বড় হয়ে নিজেকে বিক্রি করে খণ্ড বিখণ্ড করে জীবন কাটাবো? যৌন ব্যবসা পৃথিবীর আদিমতম ব্যবসা। 2006 সালে ইউএস মেডিকেল জার্নালে বলা হয়েছে অর্থ, বস্তু বা কোনো লাভের উদ্দেশ্যে যৌনসেবা প্রদানকে যৌন ব্যবসা বলা হয়। 2000 সালে ইউকে হোম অফিসের রিপোর্টে বলা হয়েছে যৌনকর্মী শব্দটি পতিতাবৃত্তির মতো অতটা বিতর্কিত বা লৈঙ্গিক বৈষম্যপূর্ণ শব্দ নয়। অনেক নামে তাদেরকে ডাকা হয়। কেউ বলে পতিতা, কেউ বলে গণিকা, কেউ বলে বেশ্যা, কেউ বলে যৌনকর্মী। যে নামেই ডাকা হোক না কেন, সমাজ তাদের বলে অস্পৃশ্য, অচ্যুত। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি কেউ কি শখ করে এই জগতে পা বাড়ায়? যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে আছি আমি সামিয়া রহমান, এবং আমার সাথে যারা আছেন দর্শক পরিচয় করে দিব আমি এক এক করে। কিন্তু তার আগে একটু জানিয়ে দিতে চাইলে আপনারাও আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। যে পর্দায় যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের ঠিকানায় চিঠি পাঠাতে পারেন। শুরু করছি যে গল্প নিষিদ্ধ, এবং আমার সাথে আছেন, আমি প্রত্যেকের নামগুলো বলছি। মুক্তা আছেন মিলি, আছেন শিউলি, আছেন মিতু, পারভিন এবং আলমগীর সেলিম, মানবাধিকার কর্মী। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি জানি আমার কথাগুলোতে আপনাদের অনেক রাগ হয়েছে, ক্ষোভ হয়েছে, কষ্ট হয়েছে, কারণ যে শব্দগুলো উচ্চারণ করছিলাম আপনারা নিজেরা জীবনেও কখনো চিন্তাও করেননি আজকে জীবনের এই পর্যায়ে আসতে হবে। আমি না আসলে এই শব্দগুলো, এই অর্থগুলো, এই বিতর্কিত কথাগুলো আপনাদেরকে নিয়ে যেটা হয় সে প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব, অন্ধকারের জগতে পা বাড়ানোর গল্পগুলো শুনতে চাইব। মিতু, আমি যদি আপনাকে দিয়ে শুরু করি, কিভাবে এই জীবনে আসলে মিতু? জীবনে আসার কোনো ইচ্ছাই ছিল না। এটা ছিল বাবা মার ফ্যামিলিতে থাকবো, বাবা মার সাথে থাকবো, ভাই বোনদেরকে নিয়ে সময়গুলো কাটাবো, স্কুল কলেজ এগুলো পড়াশোনা করবো। যা কোনো ফ্যামিলিতে যাই হোক, যেতটুকুই হোক, একটু ফ্যামিলিতে সমস্যা হয়েছে বা আব্বু দাদিরা সবাই সবসময় খালি বকাবকি করতো, হাঁটতে পারতাম না, চলতে পারতাম না, কিছু করলেও করতো। আর খালি আব্বু আসলে আমার নিজের যাই হোক, তারপর আমার ফুফু আমার বললো যে দেখ, তুই বাড়িতে এভাবে না থাইকা এত বকাঝকা না শুন না, তুই আমাদের সাথে চল, আমি তোর ভালো একটা চাকরি দিব। আর তাছাড়া তুই তো যাই হোক একটু একটু জানোস, তো কাজকর্ম পারবি, তুই যদি পারস। আর ফুফা তোর ভালো একটা গার্মেন্টসে দিব, নাইলে তোর যেটা শখ সেই কাজে দিব, নাইলে তোর একটা মার্কেটে আমি দিব। তাই আমি বললাম ঠিক আছে ফুফা, আমি যামু, কিন্তু বাড়িতে থেকে তো আমাদের বেরোতে দিব না। কইটা নিমু আমি, তোর কেউ নেওয়া লাগবো না। তাই আমি বললাম যাতে আপনি নিবেন আমারে, এটা যদি বাড়িতে জানাজানি হয় তাহলে তো মানুষ অন্যটা মাইন্ডে নিব। তা আমারে বললো না, কিছু হবো না, তুই আয়। তারপর আমি গেলাম, যাওয়ার পরে এরকম আমার নিয়ে রাখছিল, নিয়ে একবার আপনার ইয়েতে রাইখা টঙ্গি ফকির বাড়িতে নিয়ে 15 দিন রাখছিল। 15 দিন রাখার পর আমি বললাম ফুফা, আপনাদের আমার চাকরি টাকরির কোনো খবর নাই তো? আর মহিলারা চিল্লাচিল্লি করে যে আর ঢাকা শহরে থাকতে গেলে টাকা লাগবে, আমি টাকা দেবো কই থেকে? পরে উনি যা পাইবো টাকা টুকা দিয়া আমারে নিয়ে আসছে। নিয়ে এসে আমারে বললো এক কাজ কর, আমার একটা মানে হোটেলে নিয়ে গেল। আমি তখন হোটেলতে চিনি না। আমি বললাম এটা কি? কই এটা একটা বাসা, তুই আজকে রাতে এখানে থাক, তোরে আমি পরের দিন সকালে লয়ে যাবো নে। তাই আমি বললাম ঠিক আছে, সমস্যা নেই, আমাদের থাকার সমস্যা। তাছাড়া ঢাকা শহরটা আমি এতটা চিনি না, কোনো ফার্স্ট আসছিলাম তো। পরে আমার নেওয়ার পর আমি গেলাম, যার পরে দেখি যে কেউ নাই, খালি ওখানের মধ্যে মেয়ে ছেলে রুম, মানে আলাদা আলাদা রুম। তাই আমি বললাম এটা কেমন ধরনের বাড়ির মধ্যে আপনি আনছেন? হাউস নেই তো, ফার্স্ট আছে, ঢাকা শহরের বাড়িগুলো এমনই। তো আমি বললাম ও ঠিক আছে। তারপর আমি যাওয়ার পর থাকার পর আমার রাত্রে হঠাৎ করে কয় তুই এখানে থাকতে পারবি, তোর মাসে 60 থেকে 70 হাজার টাকা। আমি এত টাকা দিয়ে কী করবো? আমার কি টাকা পয়সা কী করবো এত টাকা? আমার চলার মতো 4-5 হাজার হলে চলে। কয় তুই থাক, তোর এখানে আমি রাখা যাই, দেখি তোর আমি প্রতি সপ্তাহে এসে দেখা যাবো না। আমাকে আপনি প্রতি সপ্তাহে দেখে যাওয়া লাগবো না, আমি বাসায় যাবো গা। পরে বাড়ি কেমনি যাবি গা? আমার আবার সেট ছিল, আমার সাথে যে টাকা ছিল ওগুলো নিয়ে গেছে। আমার সিম সব ভেঙে গেছে, যে বাড়িতে যাবো মানে আমি যে যাবো ওটাও পারব না। তারপর আমি বললাম, বলার পরে আমার বললো যাই হোক, রাখার পর আমার হঠাৎ তারপর নিজে থেকে ভেঙে দিল যে তোর আমি কোনো নিতে পারবো না, তুই যদি এখানে থাকতে পারস থাক, নাইলে আমি তোর কোথাও নিবো না। আমাকে না নিলে আমার এখান থেকে বাইর করে দেন, আমি যেখানে মধ্যে এখানে যাই থাকুম না। তা আমার বলার পরে উনি নিয়ে আইসে, বাইর করে দেন, কান্দাকাটি করে চিল্লাচিল্লি করে। তো নিয়ে আইসে আমার গুলিস্থান এর মধ্যে মাজারের সামনে রাইখা চলে গেছে গা। তা আমি বললাম আপনি যে আমার রাইখা চলে যাইতেছেন, পরে আমি কেমনে যাবো? কয় তুই আমার কথা মতো যদি এখানে থাকস
তাইলে থাকতে পারছ আমি কয়ে টয়ে দিয়ে যেতে পারি, আর নাইলে তুই এখানে রাস্তার মধ্যে পড়ে থাকো, এটা আমার দেখা সাবজেক্ট না। তো উনি আমার গাড়ি থেকে নামে উনি রিটার্ন একটা গাড়িতে উঠে নিয়ে গেছে গা, আর গুলিস্তান আমার রাইখাই গেছে গা। তা আমি বললাম আমি কান্তাছি দেখে সবাই কইতাছে, সবাই তাকায় রয়েছে, মানে কান্তাছে, জিগাইতেছে কি হয়েছে কে। আমি পরে কই না, পরে একটা দোকানদার ভাইয়া বাইরে কয়, আচ্ছা তোমাকে একটা কথা বলবো। আমি কই, জি বলেন। পরে কয়, তুমি কান্তাছো কি লেগা? আমি কই, দেন ভাইয়া আমার তো যাওয়ার মতো জায়গা নাই, এমন এমন আমার ফুফা আমার চাকরি দিব দেখে আমার ফুফা আমার নিয়ে আসছে। তো উনি বললো, তো তুমি ঠিক কাম কাজ জানো? আমি কই, হ্যাঁ। আপনি জানি না, দেখাই দিলে পারুম, শিখাই দিলে আমি করতে পারবো। তারপর আমার নিয়ে আসলো, আনার পরে আমি আসলাম। তারপর উনি একটা মহিলার কাছে আমার দিয়ে আসলো। তো মহিলাটা আমার লগে 2 দিন ভালো ব্যবহারে করছে, রাখছো 2 দিন সুন্দরভাবে, কোনো আমি উনি খারাপ কিছু দেখি নাই, যে উনি আমার সাথে কোনো খারাপ ব্যবহারও করে নাই। হঠাৎ করে উনি একটা লোক আসছে বাসার মধ্যে, আমার বললো তুমি ওই লোকটার সাথে কথা বলো, কথা বললো, তোমার ভালো লাগবে, মনও ভালো হয়ে যাবো। তা আমি যাওয়ার পরে উনি আমার লোকটার কাছে দিয়ে আসার পরে না আমি দেখলাম, আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমার গায়ের মধ্যে এরকম হাত দিয়ে কথা বলেন কেন? গায়ের মধ্যে হাত দিব মানে টাকা দিয়ে আসছি, এমনি আসছি নাকি? আমি এভাবে কথা বলেন কেন? আপনার টাকা দিয়ে আসছেন মানে আপনি যে কি বলেন, আমি কি মানে আমি একটা খারাপ ভাবে কথা বলছিলাম উনিরে। তো আমি বললো এত ভদ্র সাজো কেন? মানে আমার লোক অনেক কথা বলে, উনি বিচার দিয়ে গেছে গা, যে কেমন মেয়ে দিছেন, মেয়ে তো ব্যবহার ভালো না, মেয়ে কিরকম কথা বলে, হাত দিলে মেয়ে ঝাড়ি মারে, মা আমার মারে। পরে এই কথা বলছেন উনি, আমার ইচ্ছে মতো মারছে ঘরের মধ্যে। যে কিন্তু বয়স তখন কত ছিল? আমার এখন বর্তমানে 18 চলে, তখন 16 ছিল। 2 বছর আগের ঘটনা। আচ্ছা। তারপর উনি এগুলো বলার পরে আমি তারপর বলছি, তারপর আমি আসি নাই। পরে আমার বিচার দেওয়ার পর আমার অনেক মারধর করছে, যে মারার পরে আমি 2 দিন প্রায় অসুস্থ হয়ে গেছি গা। তারপর আসি না, আটকে রাখছে, আসতে পারবো না, জায়গাও ছিল না যে কোথাও যায় থাকুম বা কেউ যে রাখবো। সবাই একই কথা বলে, সবাই নিয়ে আমার একই বাসায় দেওয়ার কথা বলতেছে। তো প্রায় আমি উনির কাছে দীর্ঘ 6 মাস ছিলাম, মায়ের খাই যাই হোক হয়েছে। হওয়ার পরে আমি নিজে থেকে পরে একদিন হঠাৎ করে বাইর হয়ে যেতে নিয়েছিলাম। তা বাইর হয়ে গেছিলাম গা, বাইর হয়ে যাওয়ার পরে উনি আমার আবার খুঁজে বাইর করছে, বাইর করে উনি আবার নিয়ে যায়, আবার মারছে। মারার পরে যখন দেখি যে খালি মাইরও খাওয়া লাগে, এটি করছে আর দিতে হয়, ওইদিকেও দিতে হয়, তার আমি মায়ের খামু কি লেগা ফাও। তা আমি নিজে থেকে এগুলো পরে মাইনা নিছিলাম। মাইনা নেওয়ার পর পরে এখন বাড়ি কোথায় আছেন এখন? বর্তমানে আমি এই যে যাত্রাবাড়ি ধোলাই খেয়াল আছি, ধোলাইপাড় থাকি। এখন মৃত্যু ফিরে যেতে ইচ্ছে করে না পরিবারের কাছে? কার পরিবারের কাছে ফিরে যাবো? যে পরিবার একবার ফোন দিয়ে জিগেলো না যে মেয়েটা যে বের হয়ে গেল, যে মেয়েটা আছে না মারা গেছে, না জিজ্ঞেস করলো যে মেয়েটা খাইতেছে না কিছু, না আমার একবার খোঁজ খবর নিছে, কার কাছে ফিরে যাবো? নিজে ফোন দেননি কখনো? ফোন দিছি না, তারপর নিজের ভাইয়ে বলতেছে যাতে ঘর থেকে বেড়ে গেছে দ্বিতীয়বার, আর যাতে তোর ফোন নাম্বার আর ফোনেই করে না ঢুকে বা ফোন দেয় দিতে ডাইরেক্ট বারণ করছে। নিজের বাপে তো বললাম, নিজের বাপের লোক তো কথা বলি না, তারপরও নিশ্চয় ফোন দিলাম যে আমি বাড়ি যাবো। তারপর দেখতে বাড়ি যাওয়ার কথা বলছে, এরকম বাড়ি যাবি কে, মানে খারাপ ভাবে ভাবে, ও নিজে আমার অনেক বাজে ভাবে কথা বলছে। কোনো বাপে কোনো মেয়ের সাথে এভাবে কথা বলে না। আর যে ফুপা আপনাকে এই পেশায় নিয়ে এসছে? সে ফুফাটা ছিল আমার আব্বুর আপন চাচাতো বোনের জামাই। উনি জানি না হঠাৎ করে উনি কি মনে কইরা আমি উনির ফুফা ছাড়া ফুফার মতো সম্মান দিতাম, যেন ফুফারা হয় বাপের সমানই। যে তো বাসায় জানাননি আপনি যে আপনার ফুপা আপনাকে এরকম? দিছিলাম, ওরা সবাই বলতেছে আমি মিথ্যা কথা বলি, মানে কেউ বিশ্বাস করতেছে না যে জীবনে এটা হয় না, ফুফারা কখনো এগুলো করে নাকি, আর তো কয় তুই মিথ্যা কথা কথা। আমি কি আমার লগে কি ফুফার লগে কোনো সম্পর্ক আছে? আমি মিথ্যা কথা কমু কি লেগা? কেউ বিশ্বাস করে না, উল্টা আরো বাড়িতে এটি নিয়ে অনেক কিছু হয়ে গেছে গা, সবাই বলতেছে। আমি আপনার কাছে কিন্তু আবারও আসবো, এবার একটু যেতে যাচ্ছি মুক্তার কাছে। আমি বাড়িতে আমার বাবা মা ভাই বোন, আমাদের ছোট ফ্যামিলি ছিল। আমি মানে অভাবের সংসার। আমি আসছিলাম মেঘনা ফ্রেশ কোম্পানি, সবাই চিনে, আমি ওখানে কাজ করতাম। কাজ করলে ওখান থেকে আমার এক ড্রাইভারের সাথে পরিচয় হয়, এক পর্যায়ে ওনার সাথে আমার সাথে সম্পর্ক হয়। হওয়ার পরে উনি বলে যে আমার বিয়ে করবে। তা বিয়ে করে, আমি তখন বিয়ে কি জিনিস বুঝতাম না। উনি একটা কাগজ আনে আমারে বলে কি এই যে তোমার সাথে আমার বিয়ের কাগজ। তা আমি ওটাই মানছিলাম। কিছুদিন যাওয়ার পরে ওনার এক বন্ধু বলছে যে চলো আমার এক বন্ধুর বাসায়, ওখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওর আরো কয়েকজন বন্ধু আসছে, আনার পরে ওদের সাথে আমার বলছে যে ওদের সাথে করতে, থাকতে হ্যাঁ। হবে। বলার পরে আমি বলছি কি যে না,
পরে ওখানে আমার মানে মারধর করার পরে আমি থাকার পরে উনি ওগুলি সব ভিডিও করে ওই ভিডিও ফুটেজই আমার দেখায় যে তুই যদি এসব না করস তাহলে আমি এই ভিডিও তোর ফ্যামিলিতে দেখা দেব। এমনি করতে করতে অনেক দিনে যাওয়ার পরে আমি ওখান থেকে বের হওয়ার চেষ্টা করি, থানায় যাই, এখানে যাই সেখানে যাই, কোনো কাজ হয় না, থানায় মামলা নেয় না, থানায় কোনো কিছুই করে না, বলে কি যে ওদের এটা অনেক বড়, ওখানে তুমি কিছু করো তখন না। ড্রাইভারের চাকরি করছিল? হ্যাঁ, ড্রাইভারের চাকরি মেঘনা গ্রুপে করছে। এখনো আছে সে? না, এখন ওখানে নাই। তারপরে পরে পুলিশের কাছে গিয়েও কোনো কাজ হয় না, বলে কি ওদের পিছনে তুমি হাঁটো না, ওদের গ্রুপটা অনেক বড়, ওখান থেকে তুমি নিজে মারা পড়বা। পরে অনেক কিছুর পরে এক পর্যায়ে কোর্টে যাই, আমি মামলা করি। কোর্টের কাগজের রায় আর কি যাত্রাবাড়ি থানায় আসে, যাত্রাবাড়ি এলাকায় আমি থাকি, ওখানে আসার পরে পুলিশে বিভিন্ন ফোন দেয়, আমার নাম্বারে ফোন দিছে, দেখা করতে বলছে, আমি দেখা করছি। রাস্তার ভিতরে বলে মুখ খুলি নাই, অনেক আবল তাবল কথা বলছে এসে। পরে ওখান থেকে আরেকজনের কাছে গেছে, উনি আবার সবই করছে, ডাক দিছে, তা আমি আসি নাই ওনাদের কাছে। আর যেহেতু রাস্তার ভিতর আমার একবার অপমান করছে, আমি আর ওনাদের কাছে আসি নাই। পরে আমি নিজে থেকে আমার এক আসামি আমি ধরায়া দিছি। ধরা দেওয়ানোর পরে 2টা কাস্টমার 2টা মেয়ে শুদ্ধ আমি ওনাদেরকে ধরায়া দেই। থানায় আসা পরে ওনারা আর আমার মামলায় পাঠায় নাই, অন্য একটা মামলায় কি করে থানার থেকে ছাড়াই দিছে ওসি নিজে থাইকা। পরে এভাবে গেল, কিছুদিন আগেও আমার মামলার এক আসামি ধরা খাইছে, অন্য আর কি ধরা খাইছে সে। আমি এখন বাসায় বসা, কিছু করি না। এই পেশাতে আপনি আছেন? এই কাজ করতে হচ্ছে নাকি ওটা এখন আমি বর্তমান নাই, মানে ওনার কাছ থেকে আসা পড়ছি, ঠিক আছে। আসা পড়ার পরে মানে আমার এখন ধুমকি ধামকি দেয়, টাকা চাই, সেদিনও টাকা চাইছে 1 লাখ টাকা। পুলিশের কাছে যেও আপনি সাহায্য পাচ্ছেন না? মারধর করছে অনেকভাবে, আমার মারধর করছে, কিছুদিন আগেও আমার মারধর করছে, ডাইকা নিয়ে টাকা চাইছে, মোবাইল চাইছে, দেই না বলে আমার মারধর করছে। আপনার এই ভিডিওটা কি এখনো ওদের কাছে রয়ে গেছে? হ্যাঁ, ভিডিওটা ওদের কাছে এখনো আছে, আমি চাই ওই ভিডিওটা উদ্ধার করতে, ঠিক আছে। আমার বারবার এই ভিডিওর কথাটাই বলে, আর আমার ফ্যামিলি থেকে এখন সবাই জানা গেছে আর কি, পুলিশের সাহায্যে জানছে। ওনারা আমার নাম্বার ছিল, আমার নাম্বারে ফোন দেয় না। পরিবার কি বলে? পরিবারের সাথে মানে গ্যাঞ্জাম হয়েছে, ওনারা আমাকে চায় না। আমি আপনার কাছে আবারও আসবো। মিলি আপা, এই জীবনে তো কেউ স্বেচ্ছায় আসে না, নিশ্চয়ই আপনি বলছিলেন অনুষ্ঠানে শুরুর আগে আপনিও চেয়েছিলেন একটা সংসার, একটা স্বামী, একটা বাচ্চা, আপনি চেয়েছিলেন একটা সুখী জীবনযাপন, নিজে কাজ করতেও চেয়েছিলেন। জি। কি অবস্থা? আমার বিয়ে হয়েছিল, আমার হাজব্যান্ড ছোটোখাটো একটা চাকরি করতো, তো উনি মারা যাওয়ার পরে ছেলে মেয়ে মোটামুটি একটু 2 ছেলে 1 মেয়ে, তো বাচ্চাদের নিয়ে আমার খুব কষ্ট হয়েছে। শ্বশুর বাড়ির থেকে কোনো আর্থিক সহযোগিতা পাইনি, তারা অনেক ভালো, কিন্তু কখনো এতটুকু পাইনি। হাজব্যান্ডের অফিসে দৌড়াদৌড়ি করলাম, তখন দেখলাম যে অফিসাররা বিভিন্ন ধরনের খারাপ প্রস্তাব দেয়, বিভিন্ন ধরনের দেওয়ার পরে আমি বললাম যে না। তখন আমি একদিন বাসায় চলে আসি, তখন আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিবে। তখন মেয়ে বলতেছে রাতের বেলা, আম্মু কালকে রাতে 2 টাকার মুড়ি খাওয়াইছো, আজও রাতে 2 টাকার মুড়ি খাবো নাকি তাও পাবো না। তখন আমি অনেক কান্নাকাটি করলাম, শ্বশুর বাড়িতে ফোন দিলাম, সবখানে নিজের আত্মীয়স্বজনের কাছে, কিন্তু কেউ এতটুকু হাত বাড়ায় আসেনি যে সহযোগিতার জন্য, যেটুকু সহযোগিতা আমি বাচ্চাদের নিয়ে ওরে করি। সেদিন একদিন একটা বয়স্ক একটা লোক, রবনা পার্কের দালাল শরবত আলী, তো উনি আমাদেরকে যাইতাম আসতাম চেনার পরে দিয়ে ওনার সাথে কান্নাকাটি করলাম। পরের দিনকে কান্নাকাটি করার পরে দিয়ে বললো যে আপনি এই ধরনের কাজের ভিতরে আসেন। তখন আমি বললাম যে না, সততার জন্য যদি কোনো কিছু করা লাগে তাও করবো, কিন্তু এই কাজটা আমি করব না। তখন এক প্রকারের কিন্তু জোর জবরদস্তিমূলক একদিন আমাকে ডেকে নিয়ে যায়, যাওয়ার পরে একটা বাসার ভিতরে ভাঙা বাড়ি, সেটা খিলগাঁও, সেইখানে যাওয়ার পরে ওখান থেকে মেয়েকে তো রেখেই আসলাম। মেয়েটা মেট্রিক পরীক্ষা চলতেছে, 3টা বাচ্চারই। তো সেই বাড়ির ভিতরে তারা 4-5 জন লোক ছিল, থাকার পরে তারা আমার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। সেই বাচ্চাদের ওই অবস্থায় বাচ্চাদের কাছে আসলাম, আসার পরে ফাঁসি দিয়ে মারা যেতে চাইলাম যে আমি এই জীবন দিয়ে আর কি করব। বাচ্চাদের কাছেও প্রশ্ন করতে পারবো না, আল্লাহর কাছে কি জবাব দিব। সেদিন আমার মেয়ে কান্নাকাটি করে বলল যে আম্মু, মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে,
তুমিও এটা একটা দুর্ঘটনা, তুমি ভুলে যাও আম্মু। বাচ্চারা জানে ঘটনাটা? না, আমার মেয়েকে বললাম আমি ঘটনাটা সব বলার পরে দিয়ে আমার মেয়ে তখন বলার পরে দিয়ে আম্মু তুমি সব ভুলে যাও, ভুলে যে আমরা কিছু একটা করে, আমার পড়াশোনার দরকার নেই। কিন্তু সেদিন আমি ওইটা চাইলাম না যে আমার মেয়েটা যদি কোনো একটা কিছু করে মেয়েটা নষ্ট হয়ে যাবে, ছেলেগুলো খারাপ হয়ে যাবে। তো বড় ছেলেটা কাজকর্ম করতো, কিছুটা করতে চাইতো না। ছোট ছেলেটাকে আমি হাফেজি পড়াইছি। হাফেজি পড়ান থাকে এমতো অবস্থায় নিজে যে টাকুর টুকুর করে নিজে চলাফেরা করে। এখন কি করবো, কেউ তো আমার 10টা টাকা দিয়ে হাত বাড়ায় না। যেখানে যাই সেখানেই শুধু আমার দেহটাকে চাই, কিন্তু কেউ 10 টাকা দিয়ে হেল্প করার জন্য কেউ আগে আসে নাই। অফিস আদালতে সবখানে গেছি, কিন্তু কেউ কোনো কিছুই করেনি। তো সেই থেকে এই পর্যন্ত আসি। মেয়েটাও আমার জীবন থেকে চলে গেল। মেয়েটা জীবন থেকে চলে গেল মানে? হ্যাঁ, মেয়েটা আমার এগুলো দেখার পরে, শোনার পরে মেয়েটার সাথে আমার এখন কোনো যোগাযোগ নেই। মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে, সে আমার সাথে কোনো যোগাযোগই করে না। আর ছোট ছেলেটা এসআই ইত্তেকার, যাত্রাবাড়ি থানার, আর বর্তমানে ওসি আছে, ওসি আনিসুজ্জামান। তো এই এসআই ইত্তেকার আমারে খুব পছন্দ করতো। তো আমি তার কথা শুনতাম না। সে বলতো যে মিলি, আমি তোমাকে নিয়ে ব্যবসা করব, তুমি আমাকে নিয়ে এটা চলো। যদি তুমি আমার কথা না শোনো, তোমার ছোট ছেলেটাকে মামলা দিয়ে আমি সারা জীবন অন্ধকার নিক্ষেপ কারাগারে রাখবো, তোমাকেও মামলা দিতে। ইতিমধ্যে 2টা একটা মামলাও আমাকে ইত্তেকারে দিছে, বের হয়েছি। কোন থানার এসআই বললেন? যাত্রাবাড়ি থানার। এখনো আছেন উনি? হ্যাঁ, এসআই ইত্তেকার। আমার ছেলেটা মাদ্রাসা থেকে আসতে নিছে, তায়েফ আমার ছেলের নাম। ও আসতে নিছে, আসার পরে ওকে 28শে এপ্রিল ওকে রাস্তা থেকে ধরে নিয়ে 200 গ্রাম হিরোইন দিয়ে আমার ছেলেটাকে চালান দিয়ে দিছে। ছেলেটার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি, কিন্তু ছেলেটাকে বের করতে পারি না। এ দেশের প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি, যে আমাদের মতন নারীরা যারা স্বামী, সংসার, সন্তান সামাজিকতাভাবে চলবে, কিন্তু সেক্ষেত্রে আমরা কেন পারছি না? প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য অনেক কিছুই করে, আমাদের জন্য কি কোনো জায়গা নেই এতটুকু থাকার জন্য? সন্তান নিয়ে কি পারবো না? আমি কি আমার ছেলেকে যা বের করতে পারবো না? আপনার ছেলে এখনো জেলে? হ্যাঁ, আমার ছোট ছেলে 17 বছরের ছেলে জেলে। আমার এই ছেলেটা হাফেজি পড়ছে, সে মাদ্রাসার ছাত্র। কিন্তু এসআই ইত্তেকার আমাকে সবসময় হুমকি দেয়, তোকে আমি মামলা দিব, তুই আমার সাথে বাসা নিয়ে তুই নিজে দেহ ব্যবসা করবি, বিভিন্ন পুরুষ তোর বাসায় দিব, আর প্রতি রাতে তুই আমাকে টাকা পয়সাই করে দিবি। তো আমি এসআই ইত্তেকার কথায় আমি রাজি হইনি। এক প্রকারে এখন লুকে আছি একটা জায়গার ভিতরে। আমরা মিলি আপনার কষ্টটা টের পাচ্ছি। আমরা আসবো আপনার কাছে, আমি আবারও আসবো। এই সমাজ আসলে পথ চলতে যে আপনাদের জীবনে যে সমস্যাগুলো তৈরি করছে, আমি যদি আপনার কাছে আসি, একটু মাইক্রোফোনটা। 12 বছরের সময় আমার বিয়ে হয়। বিয়ে হলো 13 বছরের সময় আমার একটা বাচ্চা হয়। বাচ্চাটা যখন 7 মাস বয়স, তখন আমাকে শ্বশুরবাড়িতে বাচ্চাটা রেখে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আমি ওরা কি করছে? মেয়েটা নানি বাড়িতে থাকে, ছেলেরা এক জায়গায় থাকে, কারখানায় কাজ করে। আপনি কোথায় থাকেন? যাত্রাবাড়ি থাকি। আমি এবার একটু যেতে যাচ্ছি ওনার কাছে, একটু মাইক্রোফোনটা দিন না। আমার একটা মেয়ে বাবু আছে। আমার হাজব্যান্ড বিয়ে করছে আজকে 5 বছর, আমার সাথে কোনো যোগাযোগ নেই। তাই আমি ঢাকাতে আসছি, আমার মামানির কাছে ছিলাম। সারা দিন রাত কাজ করছি, 24 ঘন্টায় মানে ওনার রুমে আসছিলাম, কাজকাম করছি, ভাত খাইছি। পর ওইখান থেকে এক মহিলা আমারে বললো কি যে আমি একটা রুম নিয়ে থাকি, ফ্ল্যাট, ওইখানে তুমি আমার সাথে থাকতে পারবা, ভাড়া লাগবো না, কিছু না, খাবার, তোমার কাপড় চাপড় দিমু, টাকা দিমু। ওনার বাড়ি কুমিল্লা, ওনার নাম ছিল জন্না। তা ওনার ফ্ল্যাটে গেলাম। যাওয়ার পরে মহিলা, আমার জ্বর আসছিল খুব আর মাথার ব্যথা, উনি বললো কি তোমার জ্বরের ট্যাবলেট এনে দিয়ে ওষুধ খেয়ে ভালো হও। আর কি কাঁচা দুধ দিল আমার খাইতে, খাইলাম। 3 দিন ওনার বাসায় আমি ঘুমাইছি। ঘুমের ট্যাবলেট মনে হয় যে মহিলা খাওয়াইছিল। খাওয়ানোর পর আমি একটু সুস্থ হয়েছি। আমার গুলিস্তান
2 দিনই নিয়ে গেছে এক হোটেলে। ওইখানে যাওয়ার পরও আমি চিনতাম না, ওনার লগে গেছি। যাওয়ার পর ওইখানে যাওয়ার পরও মানে ওগুলি দেখে আমার শরীরে আরও বেশি জ্বর এসে গেছে। পরে আমি বললাম, জন্না আফা তুমি আমার কই নিয়ে আইছো? কয় আরও হাজার হাজার মেয়ে আছে, অনেক মেয়ে আছে এখানে কাজ করবা। তাই আমি বলছি, আফা আমার নিয়ে তুমি বাসায় চলো, আমি এই কাজ করব না। কয় করবা না? আমি কই না। পরে ওনার সাথে বাসায় এসে পড়লাম গুলিস্তানতে। আসার পর উনি আমার সাথে অনেক ঝরগা করছে, ওইখানে আমি কেন থাকলাম না। উনি ঘরের ভিতরে লোক আনছে, আইনা আমার দিয়ে, মহিলা ওদের সাথে সময় দাও, ওদের সাথে তুমি কাজ করো, তোমার না টাকা পয়সা দিমু, এমন অমনে কইয়া 3-4 মাস এই মহিলা আমার আটকে রাখছে। রাখার পরে আমার এই মহিলা অনেক টাকা ইনকাম করছে, আমি কিছু ওর থেকে পাই নাই। আর খালি আমার ভয় দেওয়া হইতে আমি বুঝতাম না এই জিনিসটা। পরে মহিলা আমার অনেক টাকা ইনকাম করছে, খাইছে, ভালোই চলছে। ওইখান থেকে আমি পরে কি করছি, ওইখান থেকে আমি পালাই আইসা পড়ছি। ওই জায়গার থেকে আসার পরে কুমিল্লার একটা ছেলে আমার বললো যে এই রাস্তা ছাইরা তুমি অন্য একটা কাজের ব্যবস্থা করো। ঠিক আছে, অন্য কাজের ব্যবস্থা করো। অন্য একটা কাজে আমি লাগছি, হোটেলের কোটাবাটা, এই কাজে লাগছি। আমার 1-1.5 লাখ টাকার মতো আমি জমাইছিলাম যে আমার নিজের লাইফটা আমি সেটেল করুম। ঠিক আছে, 1.5 লাখ টাকা খাইছে, 2 বছরই শুধু বৈশা খাইছে নয়ন। পরে খাইয়া ওই আমার দার থেকে আমার পালাইয়া গেছে গা। পরে আমার মেয়ে আছে একটা, আমি চিন্তা করলাম আমার মেয়েটার লাইফ সেটেল করতে পারলাম না, সৎমার কাছে থাকে, আমি কাছে নাই আজকে 4টা বছর। কি করি, হাই কেউ তো 10 টাকা দিব না, এই কাজটা করলে দিব, এটা না করলে তো কেউ দিব না, কি করি? পরে ঢাকাতে একটা রুম নিলাম। মেয়েটা আমি 4 বছর পরে আমার কাছে আনার পরে আমার মেয়েটা নিয়ে আমি থাকতেছি। মেয়ের বাবার সাথে আমার সাথে আজকে 5 বছর ধরে কোনো রিলেশন নাই, ওনার সাথে আমার সম্পর্ক নাই। আমি মেয়েটা নিয়ে অনেক কষ্ট করতেছি। আমার হাজব্যান্ড আর একটা বিয়ে করছে, ওনার ওই ছোট বউ ওনারে নিয়ে উনি বাড়ি ঘরে থাকে। আর বাড়িতে আমি যাইতে পারি না, গেলে জর্গাজাটি অনেক হয়, আমার কাছে নাই। আর আমার মেয়েটা নিয়ে আমি আজকে 1 বছর হয় আমি একটা রুম নিছি। এইটা করলে সবাই দিবার, এটা ছাড়া কেউ 10 টাকা তো দিব না। কি করে আমি আসবো আপনার কাছে। ওরা কেউ স্বেচ্ছায় পেশায় আসেনি, কারো ভিডিও করা হয়েছে, ভালোবাসার লোক দেখানো হয়েছে, কেউ বাবার উপর রাগ করে চলে এসছে, কারো সন্তান এখনো জেলে পৌঁছে, পুলিশের হুমকি ধমকি আছে। আইন বলে 2000 সালে হাইকোর্টের রায় এই ব্যবসাকে বৈধ করা হয়েছে, কিন্তু সংবিধানে আছে যে জুয়া বা গণিকা বৃত্তির বিরুদ্ধে সরকার কার্যকরী ব্যবস্থা নিতে পারে। কোন পথে যাবে তারা? কে তাদের 10টা টাকা দিয়ে সাহায্য করবে, বা কিভাবে তারা মাথা উঁচু করে বাঁচবে? ফিরছি একটু পর। সমাজে পথ চলতে যে আমরা তাদেরকে বলি অচ্ছুত, অস্পৃশ্য, কিন্তু কেউ কি শখ করে এ পেশায় এসছে? কেউ কি শখ করে নিজের সন্তানকে জেলে পৌঁছতে দেখে? কেউ কি শখ করে নিজের দুর্বল মুহূর্তের ভিডিও করে? তাদেরকে এ পেশায় বাধ্য করা হয়েছে। তারাই বলছেন যে 10টি টাকা দিয়েও তাদের বিপদে সাহায্য করার জন্য আমরা হাত বাড়িয়ে দিইনি। আমি একটু যেতে চাচ্ছি আলমগীর সেলিমের কাছে। আপনি বলছিলেন যে আপনারা একটা মানবাধিকার সংস্থায় কাজ করছেন, কি ধরনের সাহায্য করছেন আপনি? আমাদের সংগঠনের নাম হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যান্ড হেলথ ফাউন্ডেশন। এটা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বলতে পারি। আর্থিক সাহায্য ওইরকম কাউকে করতে পারি না, আমরা শুধু একটি কাজ করি, উদ্ধার করা। হ্যাঁ, যে সকল মেয়েদেরকে এই নিষিদ্ধ পল্লীগুলোতে যেমন ফ্ল্যাট বাসা, আবাসিক হোটেল এবং পতিতালয়, যাদেরকে বাধ্য করা হচ্ছে যে এ পেশায়, যাদেরকে জোর করে আটক করে রেখে তারপর বাধ্য করা হচ্ছে, সেক্ষেত্রে যদি কোনো অভিভাবক আমাদের কাছে আবেদন করে তাহলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে চেষ্টা করি। এবং অনেক ক্ষেত্রে আছে অভিভাবকের সাথে যোগাযোগ করার কোনো ওয়ে থাকে না, তখন আমরা নিজস্ব উদ্যোগে। এ পর্যন্ত কতজন মেয়েকে আসলে আপনারা এ পর্যন্ত আমরা প্রায় 200 শতাধিক হবে মেয়েদেরকে আমরা উদ্ধার করছি। তার ভিতরে আমাদের কিছু ব্যর্থতা আছে, সেই ব্যর্থতার কথাও আমি আজকে বলবো। সেই ব্যর্থতাটা হলো আইন শৃঙ্খলা বাহিনী বলতে পুলিশের কারণে 5টি মেয়ে হত্যার শিকার হয়েছে। আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম 2010 সালে। সীমা নামে যে মেয়েটিকে আমরা উদ্ধার করতে গিয়েছিলাম গুলশান এলাকায়, থানা পুলিশকে আমরা আবেদনও করেছিলাম যে একটি মেয়েকে তার
জীবন শেষ করে দেওয়ার জন্য তাকে এই পথে নামানো হয়েছে আবাসিক হোটেলে। যে তখন থানা পুলিশ উল্টো আমাদের হয়রানির অপচেষ্টা করে থাকেন এবং বলেন আপনাদের অভিযোগটি রিসিভ করে রেখে যান, আমরা এটা পরে আমাদের মতো করে দেখব। আমরা চলে আসি রিসিভ করে। পুলিশ উদ্ধার না করলে আমরা পাবলিক তো আমরা মানবাধিকার কর্মীরাও তো পাবলিকই, আমরা যে ওখানে সন্ত্রাসীদের সাথে পারবো না। চলে আসি, তার পরের দিন শুনি মেয়েটি ওখানে হত্যা হয়েছে। তারপর হত্যা কিভাবে হলো জানতে চাইলে মেয়েটিকে সারা রাত যখন মাতাল লোক দিয়ে তাকে যখন একের পর এক নির্যাতনের পর তাকে গণধর্ষণ করা হয়েছে, তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে যায় আবু তাহের নামে এক নারী পাচারকারী। তো আবু তাহের ওই হোটেলেরই স্টাফ পরিচয় দেয়, সেই হোটেলের স্টাফ পরিচয় দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যখন মেয়েটাকে নিয়ে যায়, ডাক্তার মৃত ঘোষণা করার পর আবু তাহের তাকে ফেলে পালিয়ে চলে আসতে চাইলে ওই জায়গার ঢাকা মেডিকেলের পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আমরা খবর পেয়ে এই মেয়েটির বিষয়ে আমরা তৎপর হই এবং অনুসন্ধান শুরু করি কারা কারা হত্যা করেছে। তৎকালীন গুলশান থানায় তাকে পাঠিয়ে দিল। গুলশান থানা পুলিশ কি করলো, এটা হত্যা মামলায় রূপান্তরিত না করে, লিপিবদ্ধ না করে তারা একটি অপমৃত্যু মামলা, প্রথমত পুলিশ এই মামলাটি নেয়নি, দ্বিতীয়বার যখন মেয়েটির মৃত্যু হলো তখন পুলিশ এটিকে অপমৃত্যুর মামলা দিয়ে দিল। কিন্তু অপমৃত্যু মামলায় সেখানে হওয়ার কথা হলো এই আপনার হত্যা মামলা বা প্রয়োজনে নারী শিশু নির্যাতন আইনে মামলা, কিন্তু সেটি না করে এই আইনটিকে তারা মিথ্যা বানিয়ে দিল, নতুন আইনে দেখানো হলো, সেটা অপমৃত্যু মামলা দেওয়া হলো। অর্থাৎ ওই যে সকল নারী পাচারকারী আছে তাদের সাথে পুলিশের যোগসাজশ থাকার কারণেই সকল পুলিশ খারাপ না, কিছু অসাধু পুলিশ কর্মকর্তা। আজকে আমাদের এখানে পুলিশের কোনো কর্মকর্তা থাকলে ভালো হতো, কিন্তু তারা এমনিতেই সমাজে ঠাঁই পাচ্ছেন না, অর্থনৈতিক স্বনির্ভরতা নেই, যার জন্যই তো এখানে আসা, এবং তারপরে পুলিশের কাছ থেকেও সাহায্য পাওয়া যাচ্ছে না। আপনি বলছেন, আমি এখানে মুক্তা আপনি কিছু বলতে চাইছিলেন? আমি বলতে চাইছিলাম যে আমি কোথাও থানায় গেছি, কোর্টে গেছি, কোথাও কোনো বিচার পাই নাই। অবশেষে যখন মামলাটা থানায় আসে কোর্টের থেকে, তখন এসআই ইকবাল আছে, উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। উনি রাত্রে যাত্রাবাড়ি থানার এসআই ইকবাল, উনি আমার সাথে বলছে যে কালকে আমার ডিউটি নেই, কালকে রাত্রে আসো। আমি তখন ওনারে গালিগালাজ করছি যে কিসের জন্য আমি রাত্রে আপনার সাথে দেখা করব। এটা কবেকার ঘটনা? এটা এখান থেকে 3 মাস আগের ঘটনা। পরে যে ওনার সাথে আমি দেখা করি নাই, পরে আমি ওসির কাছে এটা নিয়ে বলছি। ওসি বলছে এগুলি কিছু না, তুমি এগুলি বানিয়ে বলতেছো, আর এসবের পিছে তুমি ঘুরো না। এটা ওসি নিজে বলছে যে এসবের পিছে তুমি ঘুরো না। পরে আমি একদিন মানে আমার মামলার আসামি এক জায়গায় ছিল, আমি ওসিরে ফোন দিই যে স্যার আমার মামলার আসামি ওখানে আছে, আপনি করেন। বলে আপনি আগে আসেন। আমি কই আপনি ধরেন, আপনি আসতেছি। পরে ওসি আমার অনেক খারাপ ব্যবহার করে যে না, ওদের পিছে তুমি ঘুরো না, এসব বাদ দিয়ে দাও, পরে কিন্তু তোমার ক্ষতি হবে। তা পুলিশ যদি আমাদের এভাবে বলে আমরা কোথায় দাঁড়াবো? মিলি, আপনিও পুলিশের কাছ থেকে ঠিক সেই রকমই ব্যবহার পেয়েছেন? আপনার ছেলেটি আছে জেলে এবং পুলিশ আপনাকে নিয়ে ব্যবসা করতে চায় বলে আপনি বলেছেন। জি, এসআই ইফতেখার আমাকে নিজে প্রস্তাব দিছে কয়েকবার, ও আমাকে অনেক নির্যাতনও করছে এসআই ইফতেখারে, কিন্তু পুলিশের সাহায্য তো পাচ্ছি না ম্যাডাম। দেশের সরকারের কাছে অনেক পত্র পত্রিকায় দেখি সরকার নারীদের জন্য এটা করে ওটা করে, কিন্তু আমাদের জন্য তো কেউ, কোনো সরকারও আগে আসে না, কোনো লোক আগে আসে না। কিন্তু আমি একটা কথা বলি ম্যাডাম, বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের জন্য কিছু একটা করে তাহলে আমরা থাকতে পারবো, অন্তপক্ষে সমাজের কাছে ভালো করে। এই পেশা কেউ তো স্বেচ্ছায় আসেনি, তারপরে যারা এই পেশায় থাকতে চায় যেমন মৃত্যুর মতো, এটি বৈধ পেশা, কিন্তু আবার সরকার মানে সংবিধানে বলা হচ্ছে যে গণিতা বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কার্যকরী ব্যবস্থা। এই দুটোর একটা কন্ট্রাডিকশন রয়েই গেছে। এই কন্ট্রাডিকশনটা রয়ে গেছে, এটা ঠিক আছে। 1900 এই আগে যখন 2000-এ যখন এই আইনটা করলো, কিন্তু এর পরেও 6 সাল থেকে আপনার মতিঝিল থানা থেকে আমরা দেখেছি যে চালু হয়েছে, যারা নির্যাতিতা মেয়েরা এই পথে যেভাবেই আসুক না কেন আসার পরে যারা মূল পাচারকারী অপরাধী তাদের কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো এ সকল নির্যাতিতা মেয়েদের
ডিএমপি অ্যাক্টে 100 দ্বারা গ্রেপ্তার করে 174 দ্বারা চালান দিত। পরবর্তীতে আপনারা উদ্ধারের ক্ষেত্রে হেল্প করছেন, কিন্তু যারা এই মিতুর মতো বা মিলির মতো যারা জীবন কাটাচ্ছে, যারা কোনো রকম সমস্যায় পড়ে গেছে, যেমন মিতুর ফুপা তাকে বিক্রি করে দিয়েছিল, তো এই সমস্ত ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিতে পারছেন না? এই ক্ষেত্রে আমরা বেশ কিছু মামলা দিয়েছি আদালতে, যেটা মামলাগুলো আমরা দিয়েছি অনেক কিছু মামলা, যেমন মানব পাচার মামলা 2012 সালে যে মামলা হলো, 2012 সালে যে মানব পাচার আইন হলো, এই আইনের বাংলাদেশের প্রথম 1 নম্বর মামলাটি আমাদের, এবং এই মামলাটি আমরা করেছি, বেশ কিছু নারীকে আমরা উদ্ধার করেছি। একটু মাইক্রোফোনটা মিতুর কাছে দিবেন। বাবার উপর রাগ করে এই প্রফেশনে চলে এসেছিলেন বা এভাবে নিজের জীবনটা বেছে নিয়েছিলেন, চাননি আপনি আপনাকে বিক্রি করে দেওয়া হয়েছিল বা হাসপাতালে জোর করে আনা হয়েছিল? বাইরের মানুষ বিক্রি করবে না, কেউ নিজের বাবাই যদি নিজের মেয়ে দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, তখন ওই মেয়েটা থাকার চেয়ে মরে যাওয়া তো এটা অনেক বেটার। যদি কোনো মেয়ের দিকে নিজের বাবা যে জন্ম দেয় যদি খারাপ দৃষ্টিতে তাকায়, তাহলে আউট কোনো লোক কেন, তার তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাই অনেক বেটার ছিল, সেটা তো করি নাই। তারপরে এটা নিয়ে অনেক বিচার দিয়েছিলাম, উল্টা বিচার দিচ্ছি, বিচার করবে কি, উল্টা আরো মারধর খাইতে হয়, এরপরে আরো বারবার নিজের বাবা নিজের মেয়ের জায়গায় জায়গায় ছোট করে দেয়। তারপরে আমি ফুফার কথা চলে আসছি। মিতু স্বাভাবিক জীবনে ফিরতে ইচ্ছে করে না? করে, স্বাভাবিক জীবন তো কোন মেয়ের না ইচ্ছে করে, আমাদের তো স্বাভাবিক, কিন্তু আমাদের তো স্বাভাবিক জীবন ফিরে যাইতে দিতেছে না। যেখানে যাই, যেখানে মানুষের কাছে হেল্প চাই, সেখানে মানুষেরা এইটাই অফার করে, বারবার এই কথাটাই বলে যে এইটাই করো ওইটা করো। যদি বলি না চাকরি করে খামো, চাকরি তো কেউ দিতে চায় না, বা ভালো কিছু করে খামো ওইটাও করতে দেয় না, সবাই একই চাহিদা, একই রকম, একই কথা। আমি ওনার কাছে একটু যেতে চাই, কিছু বলবেন আপনি? যেখানে কাজ খুঁজতে যাই, কয় যদি এই জিনিসটা করো তাহলে টাকা দিমু, ঠিক আছে, কেউ ভালো রাস্তা দেখায় না, শুধু এই রাস্তাটাই দেখায় দেয় আমাকে, এটা করবার টাকা দিমু, 2000 টাকা দিমু, 5000 টাকা দিমু, এটা না করলে 10 টাকাও কেউ দেয় না, ঠিক আছে। কারণ বাচ্চাটা নিয়ে আমি ঢাকা শহরে অসহায়, আমি কি করবো, আমার তো একটা কইরা খাইতে হইব, আমার মেয়ে আছে, আমার রুম ভাড়া আছে, আমার কইরা খাইতে হইব না, মানে এই জন্য আমি যেখানে যে মানুষ আমার এই রাস্তাটাই দেখায়, দেখে আমার ভালো রাস্তা দেখায় না, আমি কি একটা করবো, বিরতি আমাকে বাচ্চা নিতে নিয়ে একটা কিছু করে খাইতে হইব। আমি একটা বিরতি নিতে হচ্ছে আমাকে, যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানটিতে আমি আপনাদের ঘুরে দাঁড়ানোর কোনো স্বপ্ন আছে কিনা, জীবনে আর কোনো স্বপ্ন আছে কিনা, এবং সামনে পথ চলার, সামনের জীবনটাকে আপনারা আসলে কিভাবে ভাবছেন বা কি করতে চান আমি শুনতে চাই। একটা বিরতি নিয়ে আমি ফিরছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। ওরা ভীত, ওরা লজ্জিত ওদের কর্মের জন্য নয়, সমাজের কাছে আসলে ওরা লজ্জিত, সমাজকে নিয়ে লজ্জিত। এই সমাজ তাদের দিকে আঙুল তুলে, যে সমাজ তাদেরকে সামান্যতম ঠাঁইটুকু দেয় না। পুলিশের কাছে যায়, আইন শৃঙ্খলার বাহিনীর কাছে যায়, সেখানে থেকেও বাধা পায়। আমাদের কাছে তারা আসে, আমরা তেমন তাদের সামান্য বেঁচে থাকার সহযোগিতাটুকু পর্যন্ত করতে পারি না। দেখছেন যে গল্প নিষিদ্ধ। আমি আপনাদের কাছে জানতে চাই, আসলে জীবনে পথ চলতে যে আজকে আপনাদের এই পর্যায়ে আসতে হয়েছে, পুলিশের কাছ থেকে আপনারা সাহায্য পাচ্ছেন না, আপনারা চেষ্টা করে যাচ্ছেন মেয়েদেরকে উদ্ধারের ক্ষেত্রে, কিন্তু পুনর্বাসনের ক্ষেত্রে আসলে কি করতে পারেন? আমরা পুনর্বাসনের ক্ষেত্রে ইতিমধ্যে কৌশল তৈরি করেছি। সেটা হলো, আমাদের তো কোনো সরকারি আর্থিক সাহায্য সহযোগিতা নেই, আমাদের নিজস্ব সাহায্য সহযোগিতায় আমরা একটি হাতে নিয়েছি। সেটা হলো, যারা লেখাপড়া জানে মোটামুটি, তাদেরকে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ারও এই উদ্যোগ কি শুরু করেছেন? হ্যাঁ, উদ্যোগটা আমরা শুরু করেছি ইতিমধ্যে। আচ্ছা, আমি একটা বিষয় একটু জানতে চাই, পুলিশ সাহায্য করছে না বলছে, কিন্তু দালালরা যারা ওনাদেরকে এখানে নিয়ে আসছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ম্যাম, দালালের বিরুদ্ধে যদি কথা বলতে যায়, উল্টা যারা বলে তাদের বিচার করা হয়। যদি ওদের সম্পর্কে কাউকে কিছু বলতেও পারে না, যারা এনে দেয় তারাই ভালো হয়ে যায়। আর অবশেষে যদি বিচার দেয় পুলিশ বা কোনো কারো কাছে, তারা উল্টা মেয়েদেরকে বাইধা দেওয়া যায়, ওই শাস্তিটা দালালের বদলে মেয়েরাই পায়। হ্যাঁ, এটাই সত্য।
উনি যেটা বলছে এটাই সত্য। দালালদের যদি কেউ উল্টা বিচার করতে যায়, উল্টা আমাদেরই মামলা খাইতে হয়। এজন্য আমরা কেউ মুখ খুলি না কখনো, ভয়ের জন্য। ওরা এক কথায় বলে যে মেয়ে গেলে মেয়ে পামো, কিন্তু দালাল গেলে তার মেয়ে পামো না। ওরা এমনি বলে, যদি বিচার দিতে যায় যে আপনারা, বা যদি বেরো আসতে যায়, ওরা একটা না একটা ভয় দেখায়, বা ওরা ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে রেট দেওয়ায়, এরকমই করে। ফিরে আসতে ইচ্ছে করে না? ফিরে আসতে কার না ইচ্ছা করে, কিন্তু আসবো কিভাবে? ওই যে ভিডিও ফুটেজ, আমার বারবার ভিডিও ফুটেজের কথা বলে। আমার ভিডিও ফুটেজ উদ্ধার না করা পর্যন্ত তো আমি ফিরে আসতে পারছি না। আর ফিরে এসে কার কাছে দাঁড়াবো, কোথায় যাব, কি করব, কি খাবো, এটা কে দেবে? এ দায়িত্বটা তো কেউ নেয় না। হ্যাঁ আপা, আমি আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে চাই। এই জন্য যদি আপনারা আমাকে 10 জনে যদি সহযোগিতা করেন, তাহলে আমার ছেলেকে নির্দোষ প্রমাণ করতে পারবো। একটা মাসুম বাচ্চা। আমি আমার সন্তানকে নিয়ে এই সমাজের কাছে, সমাজের লোকের কাছে একটাই দাবি, সরকারের কাছে, যে আমাদের জন্য যদি সরকার কিছু একটা করে, অন্তপক্ষে আমরা কোনোরকম পৃথিবীতে বাঁচতে পারবো ভালো হয়ে। কিন্তু ভালো কিভাবে হবো? কেউ তো আপা ভালো পথে, কেউ তো সবাই নিতে চায়, কিন্তু কেউ আমাদের জন্য কোনো কাজ করে না। সবাই বলে, যেমন এই যে এসআই ইত্তেকার বলে, মিলি তুমি ব্যবসা করো, আমি সম্পূর্ণ সব দিক দিয়ে আমি করবো, আর ব্যবসা করবে না মিলে আমি তোমাকে 101টা মামলা দিব। কথায় কথায় এসআই ইত্তেকার বলে। তারপর কে আমাদের এই পথে, ভালো পথে আনবে? কে ফিরাবে? কে আমাদের সহযোগিতা করবে? কে আমাদের আশ্রয় দিবে? আপা আপনি কি দিবেন এই পৃথিবীতে আমাদের একটু বেঁচে থাকার জন্য? একটু স্বপ্ন, সংসার তো নেই বাচ্চা নিয়ে, কোনোরকম বেঁচে থাকার জন্য। তাই সরকারের কাছে আমার একটাই দাবি, যদি সরকার আমাদের জন্য কিছু একটা করে, তাহলে আমরা একটু ভালোভাবে বাঁচতে পারবো। সরকারি কোনো ফান্ডও আমাদের নেই। তো আপনারা আমাদের এই যে কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি, তো আমাদের মতো আপনারাও পাশে দাঁড়ান। মিডিয়ার, শুধু যত মিডিয়া আছে সকল মিডিয়া যদি এই বিষয়ে তারা পাশে দাঁড়ায়, এ সকল নির্যাতিত নারীদের পাশে দাঁড়ায়, এবং তাহলে দেশের অনেক নির্যাতন কমে যাবে, এ সকল পাচার কমে যাবে, এবং নির্যাতিত যে সকল নারীরা নির্যাতনের শিকার হচ্ছে তারা তাদের আইনি সহযোগিতা পাবে। যেখানেই যাই যে এই কাজটা করুম না, ঠিক আছে? ভালো হয়ে থাকতে চাই, ভালো হয়ে চলতে চাই, সবাই লেগে মিলিয়ে থাকতে চাই না, ভালো হয়ে যেতেই থাকতে চাই, কিন্তু ওদের লেগা পারি না আমরা, ঠিক আছে? একটা না একটা সমস্যা করে, নাম্বার নিয়ে রাস্তাঘাটে সমস্যা করে, অনেকজনের কাছে দেয়, সন্ত্রাসের কাছে দেয়, খারাপের কাছে দেয়, দিয়ে রাস্তাঘাট দিয়ে হাঁটা যায় না, চলা যায় না, নিয়ে আটকায়। পুলিশের কাছে বিচার দিলে ওরাও কয় যে এইটা করো, 1500 টাকা পাইবা, এরকম টাকা পাইবা, এটার মতো এরকম টাকা আছে, এরকম বলে। যেখানেই যাই, কোন জায়গা শান্তিতে কোনো কাজ কর্ম করে যে খামো, এটাও কোনো শান্তি নেই, সমস্যা করে। কি করে খামো বলেন? আমি কি আমার মেয়েকে ফিরে পাবো না? আমি কি আমার ছেলেকে ফিরে পাবো না? সরকারের কাছে আমার একটাই দাবি, যে আমাদের মতন যারা ধর্ষিতা আছে এদের জন্য বাংলাদেশ সরকার কিছু একটা করুক, আর না হয় আমাদের 71-এর মতন গুলি করে মেরে ফেলুক, তাহলে অন্তপক্ষে ভালো হবে। ম্যাম, আমার একটাই রিকোয়েস্ট, যাতে আমরা সমাজে মাথা উঁচু করে চলতে পারি, বুক ফুলায় হাঁটতে পারি, যাতে কেউ আমাদের কোনো বাজে কোনো কমেন্ট না করতে পারে, সেরকম একটা ব্যবস্থায় চাইতেছি আমরা, যাতে আর আমাদের মাথা হেড হইতে না পারে। বাজে রাস্তা দিয়ে চলার পথে কোনো ছেলে না বলতে পারে যে এটা বেড গার্ল বা অনেক অন্য কিছু। আমি চাই জাস্ট যাতে আমরা মাথা উঁচু করে চলতে পারি, আর সমাজের মধ্যে যাতে এরকম যারা একটু বাজে লোক আছে তাদের যেন একটা কিছু ব্যবস্থা নেয় সরকারে। আমরা এগুলো যারা করে এদের বিচার চাই। এখানে মেয়েদের পরে পুরুষই তো অত্যাচার করে, প্রধানমন্ত্রী কোনো বিচারই করে না। এখানে লাশ মেয়েদের পাওয়া যায়, ওখানে পাওয়া যায়, তারা কিসের বিচার করে, কি করে? তাদের তো কোনো ইয়েই নেয় না। এখন আমরা এতটুকু বলছি, আমাদের কি আবার কি হবে না হবে এই চিন্তার কারণেই তো কিছু বলতে পারি না মুখে। যে কথা ভিতরে আছে তাও তো বের করি না ভয়ের জন্য। আমরা এখানে আসছি জানা যদি ভয়, পুলিশের কাছ থেকে হ্যাঁ, ভয়, আমাদের কাছ থেকে ভয়। হ্যাঁ, পুলিশের কাছে আমরা ভয় করি না, জানতে পারলে আমাদের কি হবে না হবে। আমরা তো এই জন্য ভয়তে মুখ খুলতে পারি না, কোনো মেয়েরা বলে না। আমরা এরকম অবস্থায় আমরা
ক্যামেরার সামনে মুখটা খুললে আমরা দাঁড়াইতে পারতেছি না, এরকম আমাকে একটা সমস্যা। আশা দেখায় তোমাকে এই লাইন থেকে সরাবো, তোমার সাথে সংসার বা সুন্দর একটা সংসার হবে, বা তোমাকে কখনো খারাপ লাগে, কিন্তু ওরা তার চেয়েও বেশি করে। তারা চায় যে এখান থেকে নিয়ে তারা নিজেরাই ব্যবসা করতে চায়। সব মিথ্যা কথা, এটি মিথ্যা স্বপ্ন। সব স্বপ্ন মিথ্যা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমার সাথে যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে আসার জন্য। আমি জানি দুঃখের কোনো সীমা নেই, কষ্টের কোনো সীমা নেই, ওদের কাছে কোনো স্বপ্ন নেই, বেঁচে থাকাটাই ওদের জীবনে একটা দুঃস্বপ্ন হিসেবে আছে। এক মুঠো ভাতের জন্য দিনরাত কষ্ট করে যাচ্ছে, কিন্তু কেউ আমরা এতটুকু সাহায্যের হাত বাড়িয়ে তাদের কাছে যাচ্ছি না। প্রশাসনের কাছে তারা অসহায়, এই সমাজের কাছে তারা অসহায়, তারা কিভাবে বাঁচবে? আজকের মতো শেষ করছি যে গল্প নিষিদ্ধ।